এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আলিঙ্গনরত চড়ুই জোড়ার ধ্যান ছুটে রামিমের দরজায় নকের শব্দে উত্তর করে রাজ বেডে হেলান দিয়ে আধা শোয়া করে বসিয়ে দেয় নওশীকে। নিজে কেবিনের দরজা খুলে দিলে মিথিলা ঝাঁপিয়ে পড়ে বোনের বুকে। দুর্বল নওশী উফ তাক করে না, নিজেও জড়িয়ে নেয় সহদারকে। হাতে স্যালাইন এখনও চলছে ওর। রাজ রামিম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কান্নার তোপে সপ্তদশীর চোখ মুখ সুঢল ফুলে, বুক থেকে মাথা তুলে সযত্নে কর্নিশ জমাট অংশটুকু অস্ত্রটুকু মুছে দিল নওশী। পরপর রাঙা কপল সিক্ত করলো আদরে। রামিম তা দেখে ভাইয়ের কানে ফিসফিস করে, ইস, আমারও লোভ জাগছে পটাপট কয়েকটা আদর দেওয়ার। আরক্তিম গালে ভাইয়ের ঘাড় চাপড়ে রাজ চোখে শাসায়। রামিম সরে যায় দূরে ভাই হতে। মুখ খোলে, শুভ্রবরী চলো বাড়ি যাই, ভাবিজানের বাড়িতে স্বাগত জানাতে হবে না? সরে না মিথিলা, না তো বুক থেকে মুখ তোলে। নওশী হাসি, বোনের মাথায় থুতনি চেপে বলে, সোনা চিন্তা নেই, ভাইয়া থাকতে পারবে না আমাদের ছাড়া, ঠিক চলে আসবে দেখো। আম্মু আম্মু। ভেজা গলায় ভাঙা এইটুকু উচ্চারণে ফের ফুপিয়ে ওঠে মিথিলা। নওশী অসহায় তাকায় রামিমের দিকে। চোখ দিয়ে ইশারা করে নিয়ে যেতে এখান থেকে শান্ত করতে বলতে দেরি। ঝটপট মিথিলাকে কোলে তুলে নেয় রামিম। সবেগে ত্যাগ করে কেবিন। রাজ নিভু আখিতে নতমস্তকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে। নওশী ওকে দেখে ডাক দেয় স্বগতোক্তিতে, রাজ। চায় রাজ। বিরসতা ঘনা আব্রু ওর, নির্লিপ্ত মুখায়বব। চোখ দুটো এতক্ষণের পাওয়ার আনন্দশ্রুর শুকিয়ে নিষ্প্রাণ। হাত দুটো সামনে বাড়িয়ে বুকে আসতে বলে নওশী। তড়িৎ রাজ সেথে যায় ছোট্ট বুকে, হাতের পিষ্টনে। নওশীর হাঁসফাঁস অবস্থা, শ্বাসরোধী বাঁধনে, তবুও হাসে সে। নদীর ঠায় সাগরেই হয় সে, যতই বাক পরিবর্তন করুক না কেন। নওশীও জানে তার পরিবার থাকতে পারবে না তাদের ছাড়া, তাই তো তার এহেন আস্পর্ধা। রাজের পিঠে হাত বলিয়ে আওড়ায় নওশী, আপনার চোখ পড়া যায় জনাব, ধরে নিব। রাজ আজ পেয়েও অখুশি। না না, আজন্ম হতভাগা কেন তার শ্রেয়সীকে পেয়ে অসুখী হবে? বলে সে অধম। ত্বরান্বিত উত্তর রাজের পুনশ্চ বলে উঠে, তবু মন পুড়ছে আমার। আদরিনীর ওই চোখের জল আমার আর আমার ভাইয়ের জন্যই তো। ভুল আপনি, ওর বোন ভালো আছে সেজন্য সে কেঁদেছে। আহ কথার মাঝে ব্যথাতুর শব্দ বের হয় নওশীর মুখ দিয়ে। গ্রীবাদেশে প্রণয় দাগ বসিয়েছে রাজ। আলতো চাপড় বসায় নওশী ওর পিঠে সরাতে চায়, সরে না রাজ। ছোট ছোট চুমু এঁকে দেয় স্থানে, আরও বুকে চেপে ধরে। নওশীর গলা খানিক কঠিন হয়। এই সরুন অসভ্য লোক। আমার মা চাই। অবাক হয় নওশী, কথা খুইয়েছে ওর কণ্ঠনালী। এখনো বিয়েই হয়নি আর জনাবে চিন্তাধারা দেখো, বলে নওশী। আচ্ছা সে দেখা যাবে। মাথা তোলে রাজ। চুপ করে নওশী ঠোঁটো চুমু দেয়। দুইজন মা চাই কিন্তু। বিরক্ত আসে রাজের। নওশী ঠোঁট টিপে হাসে, মুখ কুঁচকে রাজ দাঁড়িয়ে যায়। নার্স এসেছে, রিলিজ দেওয়া হবে তাই। ধরাম করে দরজা খুলে দেয় রাজ। তখন আর সেই নার্সটা গুটিয়ে দাঁড়িয়ে দরজার সামনে নতমস্তকে। অনুমতি চাইতেও ভয় তার। তখন কি রামধমকটাই না দিয়েছে। সাইড দেয় রাজ। পিল পিল পায়ে ভেতরে আসে সে। চুপচাপ নিজের কাজে মনোনিবেশ করে। কপালে ভাঁজ পড়ে নওশীর। থমথমে মুখ রাজের, সাথে ভীত সন্তস্ত নার্সের মুখ দেখে প্রশ্ন করে, কি হয়েছে আপনার মুখে ভয়ের ছাপ কেন? হাত থামায় নার্সটি। আর চোখে রাজকে দেখে সে। নওশী ফোঁস করে শ্বাস ফেলে উঠে এসে রাজের এক হাত জড়িয়ে ধরে ভরসা কণ্ঠে বলে, তুমি বললাম তোমাকে, ছোট আমার মনে নেই, কিছু নিও না। আর ওনাকে তো একদম ভয় পাবে না। কথা শেষে মুখটা রাজের মুখে দেখে সরি বলতে বলে। রাজের ঠোঁট হা হয়। নওশী ডাক দেয় আদুরে স্বরে, এই যে। গোলে জল। রাজ চোখ বুজে নিয়ে হাস্যবদনে বলে দেয়, দুঃখিত সিস্টার। তবুও মেয়েটি নড়চড়হীনা। ভেতরে খুশ হলেও ভয় কাটে না তার। বুঝলো নওশী রাজের থেকে ওয়ালেট চায়। রাজ দিলে টাকা বের করে দেয় নার্সকে। বোনের মতো কপালে চুমু দিয়ে বলে, বড় ভাই উনি, দেখো সরি বলে দিল, ক্ষমা করে দিও। স্বল্প হেসে ছোট জবাব দেয় নার্সটি। ওকে আপু, কিছু মনে করিনি। দ্রুত প্রস্থান করে কেবিন থেকে সে। রাজ সে পথে চেয়ে বলে বসে, আর কারো আসার বাকি আছে কি? একটু আদরও নিতে দেয় না?
বাহুতে কিল বসিয়ে দিল নসি। মেকি ধমক লাগায় কিন্তু উল্টো রাজ কথা পারে। তখনের কথার উত্তর দাও জান। ছোট ছোট হয়ে আসে নসির চোখ, ভ্রু গুটিয়ে টান টান বলে, আমার তাহলে একটা আবদার আছে। তোমার আবদার ভারী পড়ে আমায়, বড় বেচাইন করে তোলে মন অলিন্দে, খুইয়ে দেয় আমার আত্মসংযম। তা বললে তো হবে না, আপনার মা চাই না? নসির কথায় ঠোঁট উল্টে নেয় রাজ। ওর পোড়া ওষ্ঠে আঙুল চালিয়ে নসি বলে, আর জি এটা জনাব। ভনিতাহীন কথায় রাজ সায় দিল, বলল, বলে ফেলুন তাহলে। এই বান্দা সদা প্রস্তুত। আর রাগ ঢাক না রেখে রাজের মুখটায় যেই লজ্জালু হাসির ভান ফুটিয়ে বলে নসি, একবার বলে দেন ভালোবাসি তোমায়। অবাক রাজ নসির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বলে, বলতে হবে? মন ব্যক্ত জাহিরে কার্পণ্য করতে নেই, শুধু 4টি শব্দই তো। এর গভীরত্ব অনেক। নসিকে কপাল কুঁচকে নিতে দেখে তড়িৎ স্বীকারোক্তি ছোড়ে, বেশ, বলে দিলাম ভালোবাসি। হতাশ নসি, কি লোকরে বাবা। সরে দাঁড়ায় রাজের বাহুবন্ধনী থেকে, তবুও বলদকে দিয়ে হাল চাষ করাতে হবে নিজেকেই। বিরোধাভাস করে বলে, এভাবে বুঝি ভালোবাসি বলে? আর শুনল তো সবাই। কিভাবে বলে? শোনা উচিত নয় কি? সবাই হিংসে করবে, তবে এভাবে আমি। তবে কিভাবে? রাজের ছোট কথায় দূরত্ব কমায় নসি। দুকদম এগিয়ে রাজের পায়ের তালুর উপর দাঁড়িয়ে ডান হাতের পাতাসহ আঙুল দিয়ে গলা জড়িয়ে নিল ওর। বাম হাত বুকের উপর রেখে পায়ের আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচিয়ে ঠোঁট দুটো রাজের কানের কাছে নিয়ে বলে ফিসফিসিয়ে, ভালোবাসি তোমাকে শাহ রেহনওয়াজ রাজ। ডান হাত বুকে রেখে সরে আসলো নসি। নজরে নজরে সন্ধির করা রাজের বেগতিক ধার কানে নসির হাত উঠানামা করছে। নিজেও লাজুক লতার ন্যায় নেতিয়ে গেলেও উপরে স্বাভাবিক রইল। রাজ বিস্ময়ে হাঁ করে মুখ, চোখের কোণায় শুকানো বুথির বৃষ্টিকণা। শুনশান চারপাশ, বিমূর্ত স্তব্ধ কেবিন, শুধু গন্ধবহের খিলখিলিয়ে উচ্ছ্বাসের সংবর্ধনা। আর নসি রাজের মরণসম হৃদস্পন্দনের হল্লাহুল্লির সুর। এই গুটি কয়েক শব্দের বাক্য আদান প্রদানে হয়তো শুনতে পায়নি পবন, কিন্তু কিংবা শুনেও না শোনা তারা, বুঝতে দেবে না নসিকে। কেননা দেখা গেল কুর্নিশ জানাতেও তাদের কলঙ্ক লাগবে, বলবে হিংসুক। ভর সন্ধ্যায় উসখুস অবস্থায় শুয়ে আছে নাহিদ নিজের রুমে, কাউকেই আসতে দিচ্ছে না ভেতরে। সব হারিয়ে যেন খা খা মরুভূমি তার মন প্রাঙ্গণ। বুকে আগলে রাখা তার ছোট্ট কলিজারা ঘর ছাড়া, নিজের বসত শূন্য করে অন্যের বাড়ি পরিপূর্ণ দিয়ে আলোকিত করছে। কি করে ভালো থাকবে সে? ভিজে উঠল তার দু চোখ, বুকটা হাঁসফাঁস করছে, পুড়ছে। বহু ভালো আছে তো তার কলিজারা, এই বুকে কখনো আসবে কি তারা? তখন তো বলে গেল মরে গেছে। অস্থির বদনে শোয়া থেকে উঠে যায় সে, বুকে হাত চেপে লম্বা শ্বাস টানে। অদূরে আয়নায় নিজের পাষাণ প্রতিবিম্ব দেখে রাগ উঠে। ব্যগ্র পায়ে বিছানা থেকে নেমে ফুলদানি হাতে তুলে ঢিল ছুঁড়ে সে আয়। মুহূর্তের বিচূর্ণিত কাজগুলো ঝরঝর করে মেঝেতে ছড়িয়ে পড়ে। মৌ অধীর হয়ে দরজা খুলতে অনুরোধ করে। ড্রয়িং রুমে বসা বাড়ির লোকগুলো ভুঙ্গুর মুখ তুলে চায় উপরে। ছেলের মন মানসিকতা বুঝে তারা উন্মাদ হবে এখন। যেখানে কেউ বোনদের একধানে দেখলে চোখ উপড়ে ফেলতে দ্বিধা করে না, সেখানে অপছন্দের ছেলেরা তার সামনে থেকে নিয়ে চলে গেল। মানতে পারবে না সে, তবে শান্ত হবে রাগ পড়লে। করেছে তো নিজেও ভুল, হাত উঠিয়েছে গায়ে। চড়াও হয়েছিল বোনের ওপর, ব্যক্তি স্বাধীনতায় বাধা দিয়েছিল সে। বোনরা তো নিজেদের উপর মতের ওপর বাধা সয় না, শিখিয়েছে নাহিদ তা নিজেই। যখন সেটা তার উপরই ভারী পড়ল, তখন পূর্বে আশপাশ নাহিদের ক্রোধে। তাই আবারও মুখ ঘুরিয়ে ঠায় বসে রইল, মুখ হয়ে নির্লিপ্ততে। মৌ আর না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলল। ভেতরে অবস্থা দেখে নীরব সে। স্থবির পায়ে এগিয়ে গেল নাহিদের পানে। পিঠে হাত রাখলে নাহিদ ঘুরে দেখে নিজের স্ত্রীকে পেয়ে লুটিয়ে পড়ল বুকে। ডুকরে উঠল সে। কি সান্ত্বনা দেবে মৌ? যার করার নিজেই করে এখন সেটাই পাগলামি করছে। রুমের ভেতরের বাতাস বাড়ি হলো নাহিদের অশ্রুপাতে। ছোট বাচ্চাদের ন্যায় আচরণ তার। কেঁদে কেটে নালিশ জানাচ্ছে বউকে, বকছে অযথা। নীরব শ্রোতা আজ মৌ। নিজেরও খারাপ লাগছে, কিভাবে সবটার ইতি ঘটল ভেবেই তারও মন ভাঙছে। মেয়ে দুটো ভালো থাক, এই দোয়ায় তার। সময় নিয়ে নাহিদের মাথা তোলে সে, দোয়া পরে ফু দেয় মুখটায়, চোখের পানি মুছিয়ে দেয় শাড়ির আঁচলে, কপালে চুম্বন দিয়ে কথা পারে, শান্ত হন।
কিভাবে শান্ত হব বলুন? কিভাবে পারলো ওরা? আমার কথা একটা বারও ভাবলো না। ভাইটা যে নিঃস্ব হবে তা বুঝলো না। ভেজা গলায় আটকে আসছে কথা নাহিদের। বিকেল থেকে কেঁদে কুটে অস্থির, থামার নাম নেই। নিজেকে ছোট করতে আবার বোনদের কাছে যেতেও পারছে না। পরক্ষণে আবার মত পাল্টায়, পরে আবার ভাবে গেছে যখন ভালো থাকবে ভাই বাবা মায়ের আর কি দরকার। বিমূর্ত রাজ শ্রেয়সীর প্রণয় প্রকাশে মস্তিষ্কে বিভ্রম নিপাতিত মুখ হয়ে ঠাই দাঁড়িয়ে। নওশীর বুকে চাপা হাতের উপর হাত রেখে রাজ চোখ বুঝে উপলব্ধি করে কথাগুলো। কে না চায় তার জীবনে আসা মানুষটার সাথে থেকে এমন কথা শুনতে। এই যে এক স্নিগ্ধ অনুভূতি হঠাৎ জাপটে ধরে নওশীকে, সে কেঁদে দেয় আনন্দে। আজ দুনিয়ায় শ্রেষ্ঠ অনুভূতির সাথে পরিচিত হয়েছে সে। রাজ এভাবেই কাঁদবেন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। স্বাভাবিক হয় রাজ দ্রুত নওশীকে পাজা কোলে তুলে নেয়, বলে সে। আজ রাতে সব কিছু ফিরিয়ে দিব। অনেক জ্বালিয়েছ। চোখ টিপে ওষ্ঠাধারে চুমু খেয়ে হাঁটা ধরে বাইরে ফ্যাল ফ্যাল করে চেয়ে নওশী। শ্রেয়সীর এমন অবাকতায় রাজ হেসে হাঁটার মাঝে পুনশ্চ চুমু খায় ওষ্ঠাধারে। হই হই রবে সরব গোটা স্মৃতিনগর। নিজ রুমে শাড়ি পরায় ব্যস্ত মিথিলা। রামিম রেডি হয়ে নিচে তদারকি করছে সবটা। রাজ নওশী রাস্তায় রওনা দিয়েছে। আগমন ঘটে মুকুল রহমানের স্মৃতিনগরে। সবুজ নিয়ে এসেছে, বাড়ির কেউ জানে না। পাঞ্জাবি লুঙ্গিতে বরাবরই বাঙালিয়ানা চালচলন, আজও তার ব্যতিক্রম নয়। রামিম বিস্মিত, কোনো কালেই ভাবনায় আসেনি যে এমন কাণ্ড ঘটবে। তার ভাবি যান শুভ্রপুরী দেখলে কি হবে, খুশি হয়ে কান্না করবে, ব্যস্ত হয়ে পড়বে বাবাকে নিয়ে। দৌড়ে চলে গেল রামিম। ব্যতীত কালক্ষেপণে ঝুঁকে পা ছুঁয়ে সালাম করার জন্য হাত বাড়ালে পিছিয়ে যায় ভদ্রলোক। নাকচ কণ্ঠে বলে, আমাদের বাড়ির ছেলেরা পা ছুঁয়ে সালাম করে না গুরুজনদের। পরম্পরা আর ধর্মেও বারণ। বুকে আসো বাবা, ছেলের স্থান বাপের বুকে। কোলাকুলি করে ভেতরে নিয়ে যায় রামিম। আপ্যায়ন করতে বলে, উঁচু গলায় ডাকতে থাকে মিথিলাকে। এক প্রকার দৌড়ে যেতে লাগে উপরে, বলতে থাকে, শুভ্রপরী কই তুমি? জলদি নিচে আসো। রুম থেকে প্রতিলোমে মিথিলা। এমন করে চিল্লাই কেউ? আমি ব্যস্ত এখন, আপনি নিজেই দেখুন একটু। ঠান্ডা শরবতে চুমু দিতে দিতে শুনে মেয়ের কথা জড়িয়ে যায় মন মুকুলের। ওনার মা ঠিকই ছেলেই বেছেছে নিজের জীবনসঙ্গী হিসেবে। হাস্যোজ্জ্বল বোধনে এদিক ওদিক দেখতে থাকে বাড়িটা। তখনই রাজ আসে নওশীকে পাজা কোলে নিয়ে। ড্রয়িং রুমে নিজের শ্বশুরকে দেখে ভাঁজ পড়ে কপালে। মনে আসে আবার কোন ঝামেলা পাকাতে এসেছে। নওশীকে পাইকে ছিটকে নেমে বাবা বলে বুকে আসে। মুকুল আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয় মেয়ের। বড় আদরের কিনা সে তো পারবে না মুখ ঘুরিয়ে থাকতে। রাজের আধার মুখে চেয়ে স্বল্প হেসে বলেন তিনি, নিয়ে যেতে আসিনি, শুভ দিনে দোয়া দিতে এসেছি মায়েদের। তুমিও মেয়ের বাবা হও, তখন বুঝবে। বুক থেকে যেন পাথর সরল রাজের। হাসি হাসি মুখ করে এগিয়ে আসলো সে। বিনয়ে সালাম জানালে মুকুল এক হাতে জড়িয়ে ধরে রাজকে। নেমে আসে মিথিলা। রাজ সরে যায়, বাবাকে দেখে ঢুকে যায় নিরাপদ বুকটায়। দুই মেয়েকে বুকে আগলে মাথায় চুমু খান তিনি, আওড়ান, মা আমার। ঘরোয়াভাবে সাদামাটাভাবে বিয়ে সারছে শাহ ভাইরা। 20 জনের মতো লোকের উপস্থিতি। তার মধ্যে মুকুল রাজের উকিল বন্ধু রিফাত, যে কাগজপাতি সব রেডি করছে। কাজী আর বাকিরা রামিমের ছেলে পেলে। আপাতত পরিস্থিতি বিবেচনায় এমন পানসে বিয়ে, পরে রিসেপশন রাখবে রাজ। ড্রয়িং রুমে নীরবতা মুখ চলছে মুকুল আর কাজী সাহেবের। রাজের পক্ষে রিফাত। প্রথমে মিথিলা রামিমের কাবিনপত্রে স্বাক্ষর করে রাজ নওশীর। বেনারসি শাড়িতে বউরূপে দুই বোন পাশাপাশি বসে মন পুড়ছে বাড়ির মানুষদের জন্য। তাও ভালো বাবার ছায়া আছে সাথে। পরিবারের সাক্ষ্য ছাড়া বিয়ে বাতিল হয়। কাপা হাতে মিথিলা সাইন করে দেয় কাবিনপত্রে। বয়স কম জন্য কাট করছে। রামিমও চটজলদি করে দেয় স্বাক্ষর। রাজ বেশ সুস্থিরভাবে স্বাক্ষর করে কাগজটা এগিয়ে দেয় নওশীর দিকে। মাথা নিচু করে সে চোখের পানি ফেলছে। মুকুল উঠে এসে বসেন মেয়ের পাশে, এক হাত জড়িয়ে সাহস দেন। নওশী বাবাকে দেখে নেয়, প্রচণ্ড হাত কাঁপছে ওর। রাজও হাত দেয় হাতের উপর। কাবিননামায় 2 ফোঁটা অশ্রু ফেলে হয়ে যায় রাজের নামে দলিল সে। বাধা পড়ে পাঁজর হাড় সম অর্ধাঙ্গী হয়ে। কবুল পাঠ সম্পূর্ণ করে মোনাজাত শেষে সম্পূর্ণ বিবাহ কার্য।
রমরমা বাড়ি এখন বেশ নীরব, হইচই নেই আর। নিস্তব্ধতা ঘিরে নিয়েছে ইট পাথরের স্মৃতিনগর। খাওয়া দাওয়া শেষে সবাই ফিরে গিয়েছে আপন নীড়ে। বলেছিল থাকার কথা, কিন্তু নতুন দম্পতির একান্ত সময় দিতে কেউ থেকে যায়নি। মুকুলকে জোর করা হলেও থাকেনি ভদ্রলোক। চলে গিয়েছেন ওনার যাওয়ার সময়। আরও এক দফা কেঁদে কুটে অস্থির দুই বোন। বাড়ির আবহ গুমর ধরেছিল পুনশ্চ। মেয়েদের কান্নায় ভেঙে পড়তে দেখে কেঁদে দেন নিজেও। এখানে থাকলে মেয়েদের মন আবার নরম হবে, কষ্ট পাবে, তাই চলে গিয়েছেন। কিন্তু কিছুতেই ছাড়তে দিতে চায়নি মেয়েরা। পরে অনেক কসরত করে রাজ রামিম সামলায় নিজেদের জায়ার ক্রন্ধন সরব। আজ মন বিভাগী, কক্ষে যেন বসন্ত বাতাস বইছে, ফুরফুরে মন মাতানো মেলি সুঘ্রাণে ভরে আছে তা। এই তো বলতেই 2.5 যুগ পর আজ স্মৃতিনগর প্রাণ ফিরে পেয়েছে আবার। কারজ রেখে যাওয়া শূন্য সংসার পুনর্বার নওশীর হাতে ভরে উঠবে ভাবতেই রাজের চিত্ত পুলকিত। সে ভাবনায় ডুবে থাকলেও ধ্যান নওশীতে আছে। কোলে নিয়ে বসে রয়েছে চুপচাপ। আর তার জায়া এখনও বাচ্চাদের মতো নীরবে শোক সইছে। দীর্ঘক্ষণ পর মুখ খুলে রাজ, চলো বাবার বাড়ি রেখে আসি। প্রশস্ত বুকটায় আলতো একটা কিল বসিয়ে নিজের বিরস মুখটা তুলে চায় মন পুরুষের মুখে। নওশী নাকটা টেনে দিয়ে বলে বসে, থাকতে পারবেন তো? যখন আপনার ছিলাম না তখনই যত পাগলামি, আর এখন তো নিজস্ব দলিল। হাসে রাজ স্বল্প কার্যরত গালের চুম্বন থামিয়ে চোখ ছোট করে বলে, পাগলামিটা কার জন্য করেছি? অবশ্যই নওশী রহমানের জন্যই। অহংগলা কিঞ্চিত বলে ব্যথাতুর শব্দের রূপ নেয়। কামড় বসায় রাজ শ্রেয়সীর গালে। এতে সরতে চায় নওশী, তবে রাজ বাঁধন আরও দৃঢ় করে। কাটকাট ভুল শুধরে দেয় বউয়ের। ম্যাম, এখন সারনেম পরিবর্তন হয়েছে, শাহ নওশী রেহনেওয়াজ হবে। এই রাজ্যের অস্তিত্বের সবটুকুতেই আপনার ছাপ পড়বে, মনে রাখবেন সব সময়। আর ভুল করলেও আমি তো আছি, আদরে শুধরে নিব। পাঁচই লোক ছাড়ুন এখন, মনে থাকবে। কি হয়েছে, এমন করছেন কেন? তড়িৎ রাজ জাপটে ধরে বইয়ের কোমর, সিটিয়ে নেয় বুকে। ভেজা চোখগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে অবলায়। নিজেকে সামলে নওশী উঠতে চায়, পারবে কি তা? নাকি রাজ ছাড়ার লোক? এলোকেশের ভাঁজে মুখ লুকিয়ে প্রলম্বিত শ্বাস টানে রাজ। এই ঘ্রাণ কৃত্রিম, তবু আবেশী রেশে মোহনীয়তা খুঁজে পেল সে। প্রাণান্ত চিত্তলতায় রাজ নিজের শরীরের নিচে নওশীর কায়া চাপা দিল। এক হাত কোমরের নিচে, অপর হাত মুখের আশা চুলগুলো কানের পিছে গুজে দিল। ফ্যাল ফ্যাল করে চেয়ে ঠোঁট নাড়ায় নওশী। এগুলো কেমন মশকরা? উত্তর বিনা রাজ টুপ করে এঁকে দিল নাড়ানো ঠোঁটে। থামিয়ে দিল কথা। পরপর গলার খাজে কাল সেটে পড়া দাগটায় ফেরে দস্তাঘাত বসিয়ে দিল। মুখ কুঁচকে নওশী সামান্য উঁচু গলায় বলে, দাগ পড়ে যায় তো আবার। ডান হাতের বিচরণ সর্বত্র রাজের। নওশীর বাধায় তা ওর নাভিতে শিহরণ তোলে। গভীর স্পর্শে শিহরিত নওশী আঁকড়ে ধরে রাজের চুল। এইটুকু কেন সারা অঙ্গ ঝলসে দিব? তোমার রাগিনী রাঙা উষ্ণতাকে ভরিয়ে জানান দিব আমার প্রণয়ের তীব্রতা। কানের কাছে ফিসফিসিয়ে রাজের কথায় ঝলকায় নওশীর সর্বাঙ্গ। শীতলতায় কাঁপে মৃদু সে। তীর কাঁপা ওষ্ঠে আঙুল বোলায়। সময় গড়ায় রাজ দেখে যায় নিজ বধূ আর প্রমত্ত শ্বাস বুকের উঠানামা। লাজের রাঙা কপোলদয়, চোখের পাতার দাপুনি। উঠে পড়ে রাজ, সামলায় নিজেকে। হাত বাড়ায় শয়নরত শ্রেয়সীকে উঠতে সাহায্য করার জন্য। চোখে প্রশ্ন নিয়ে হাত বাড়ায় নওশীও উঠে পড়ে। চুপচাপ রাজ পাজা কোলে তুলে হাঁটা ধরে উপহার দিতে। ব্যগ্র কণ্ঠে জানতে চায়, আর কি হলো? আপনাকে বোঝা দায় যেন আজ। খোলা বই হব? সে তো আমিও সবটা জানতে চাই আপনার ব্যাপারে। ভাবি মনির সাথে ভাইয়ার কথোপকথন কানে এসেছিল কিছু আপনার ব্যাপারে। শুরু থেকে আজ অবধি সবটা জানতে চাই। পায়ের গতি হ্রাসে দাঁড়িয়ে গেল রাজ। দোতলা হতে নিচে নেমে সিঁড়ির বাম পাশে গেল সে। নিচতলায় সিঁড়ির ডান পাশে থেকে কিচেন, পাশে গেস্টের থাকার জায়গা, খোলা ড্রয়িং রুম। সিঁড়ি ঘরের বাম পাশে 2 ফিট মতো করিডোর, রাজের অফিস করা। তার পাশে স্টাডি রুম। করিডোরের শেষ মাথায় দরজার সম্মুখ নামিয়ে দেয় নওশীকে। বলার সুযোগ না দিয়ে চোখ বাঁধে রাজ নিজ হাত দ্বারা। নব মুচড়িয়ে ভেতরে নিয়ে যায়। কক্ষের মাঝে দাঁড়ায় গড়িয়ে হাত সরায় সে। মাথা ঝুঁকিয়ে বলে, রাগিনী চোখ খোলো।
চুপচাপ পিট পিট করে চোখের পাতা খোলে নওশী। সামনে বইয়ে তাক দেখে বিস্ময়ে ভবসী। চারপাশ নিজেকে ঘুরিয়ে আরও হত হয় যেন। মুখে দু হাত চেপে কৌতূহলী চোখ জুড়ায় কক্ষের 3 দেয়াল, মেঝে থেকে দোতলার সিলিং অবধি বই। উপরে উঠে বই পড়ার জন্য সিঁড়ি, সাথে লাগোয়া বারান্দা মতো টানা থাকে তাকে। বাকি দেওয়ালে দরজার সাইডে বসার জায়গা। বেশ নিরিবিলি স্থানটি। এত বইয়ের সমাহারে নিজেকে হারাতে পারবে নওশী। আনন্দে খানিক প্রমোদিত গলা। এগুলো আমার। করেছেন কি? শ্রেয়সীর চোখে মুখে এতটুকু আনন্দরেশ দেখবে জন্যই তো রাজের এই কাজ। এটুকু মেয়েটা হয়তো খুশিতে কেঁদে দেবে ভাব। রাজের চোখ শুধু তার শ্রেয়সীতে। মুগ্ধতা নিয়ে দেখছে সে। পরক শেষে লুকিয়ে নেয় নওশী নিজেকে বরের বুকে। এত ভালোবাসা? এত ভালোবাসতে পারে মানুষ? বলুন না রাজ, এত ভালোবাসা কি আমার জন্য তুলে রেখেছিলেন? আমি আপনার না হলে যে আসতো তাকেও কি এভাবে ভালোবাসতেন? খুশিতে কি বকছে নিজেও জানে না হয়তো নওশী। রাজ চুপচাপ শ্রোতা হয়ে বিংশী রমণীর ছেলে মানুষই দেখছে। হয়তো তাই বলে ভালোবাসায় মানুষ অন্ধ হয়। একান্ত মানুষের কাছে বাচ্চা বলে নিজেকে সঁপে। ঠোঁটে হাসির পসরা রাজের। বলে সে, মানুষের কথা জানি না, কিন্তু এই রাজ অনেক ভালোবাসতে জানে। রাগিনী, আজ তুমি শেষ। ছেলে মানুষই করে নাও, সুযোগ হবে না আর। এরপর আমাকে দেখে রাখতে হবে। বুকে পড়ে থেকে বেশ রসিয়ে উত্তর পারে নওশী। বাবুর মতো প্যাম্পার করতে হবে নাকি? হ্যাঁ। চটজলদি রাজের উত্তরে নির্বাক। নওশী গ্রন্থাগারের জানালা গলিয়ে চাঁদের আলো ঠিকরে আসছে। হায় রাঙা গালে টোল পড়ে নওশীর। কাল বিলম্বতী পুনশ্চ পাজা কোলে তুলে হাঁটা ধরে রাজ। সাইড ডোর টেলে বাইরে আসে। বেশ জায়গা নিয়ে বাগান করা দোলনায় বসে চড়ুই জোড়া। অম্লান জ্যোৎস্না রাতটা যেন উৎসর্গ করেছে শুধু এই কপোতিদের জন্য। তার সবটুকু দিয়ে যেন কুর্নিশে লিপ্ত। পাশাপাশি বসে দুজন। দূরত্ব নেই 1 ইঞ্চিও। রাজের ঘাড়ে মাথা হেলিয়ে 1 হাত জড়িয়ে চাঁদ দেখছে নওশী। ওই চাঁদের ধ্যান নেই রাজের। সে তো তার হিমাংশু এর হিমে জুবুথুবু জড়িয়ে নিচ্ছে অঙ্গে চন্দ্ররেণু। অভিভূত হচ্ছে তার একান্ত নারীর সঙ্গ সুখে। বরের বাহুতে থুতনি ঠেকিয়ে নজর বিষ্ট করল নওশী। ভ্রু নাচিয়ে বলে, চাঁদ আকাশে। উচ্চরবে হাসি খেলে যায় রাজের। 1 হাত কোমর পেঁচিয়ে কোলে বসে শ্রেয়সীকে কপালে দরদি পরশ দিয়ে বলে ওঠে সে, আমার রাগিনীর সৌন্দর্যের মুগ্ধতায় চাঁদও লজ্জায় মেঘের আড়ালে নিজের মুখ লুকায়। পাজা কোলে তুলে নিল রাজ তার নিজের একান্ত জায়াকে। হাঁটা দিল পুষ্প সৌরভে ভরা কক্ষে। আজ তারা দুজন দুজনাতে বাঁধা। ভাগ হবে তাদের মাংসল অঙ্গ। মিশে যাবে এক জীবাধারা। সন্ধিক্ষণে মিশে এক হবে পরিপূর্ণ। লজ্জালু চোখে চেয়ে খেই হারিয়ে উষ্ণ গলায় বলে রাজ, এতকাল দহনে দগ্ধিত হচ্ছিলাম, আজ তোমার শীতলতায় লীন হব। ছাড় নয় মেয়ে, ছাড়তে জানে না এই রাজ। প্রত্যেকটা ধৈর্যের অগ্নিখাত ফিরিয়ে দিব আমার শখের তুমিটার পবিত্র কায়ায়। লেপটে দিব রাজের চাহিদাকাঙ্ক্ষা। রুমের ব্যালকনিতে লুকিয়ে সিগারেট টানছে রামিম। তাড়াহুড়ে শেষ করতে চায় সেটা। পাছের ধরা না পড়ে সেই ভয়ে বারবার ঘরে দেখছে পিছু ফিরে মিথিলা আসছে কিনা। 1 সপ্তাহ বাদ আজ আবার নেশা উঠেছে। জীবনের এত সুন্দর পবিত্র দিনে মায়ের সমতুল্য সায়মা খালার কথা ভেবে মনক্ষুণ্ণতা আসে তার। সেই তাড়নায় ফের আজ ওষ্ঠে সিগারেট চাপিয়েছে রামিম। সুখ টানে অবশিষ্ট অংশটুকু ফেলে ক্যান্ডি মুখে পুরে দেয়। তার যে শুভ্র পরি ধরা পড়লে আজ রাতটা না তাকে চুমু উপসে কাটাতে হয়। রুমে এসে নিজেও সুখে রুম ফ্রেশনার স্প্রে করে। ফিটফাট হয়ে একদম নেওটা বাচ্চা বনে যাওয়া সে। পরক্ষণে রুমে আসে মিথিলা। হাতে 2 কাপ কফির মগ। গরম ধোয়া ওঠা কফির মগ একটা বরের হাতে দিয়ে নাকে আসে অস্বাভাবিক রুম ফ্রেশনার গন্ধ। মুখ কুঁচকে নেয়। সাহস আসে রামিমের বদনে। বিরসতা নামে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা নামে সেই হায় হয়েছে। চিল্লায় মিথিলা, আবার ছাইপাশ খেয়েছেন? চুমু খেয়ে দেখো, নাও। খন্দ আছে নাকি? কথাই না প্রমাণে বিশ্বাসী আমি। চুল টেনে ধরে আছে সে এক কথার পৃষ্ঠে। ডানে বামে নাড়িয়ে ঝাঁজ মেটায় নিজের মিথিলা। থাবর চটকানি দেয় খানিক বুকে বাহুতে। তার ওই নরম হাতের ছোঁয়ায় ম্যাসাজ এর মতো লাগে। তবুও ভোলা ভালা রামিম কাকুতি করে, জান লাগে তো। লাগুক, লাগার জন্যই তো দিচ্ছি।
ঝট করে কোলে তুলে নেয় বউকে। বোঝার আগে মিলন ঘটায় ওষ্ঠের, শ্বাস টানে পড়লে ছেড়ে দেয় রামিম। বড় বড় নিঃশ্বাস ফুঁকে মিথিলা জান বেরিয়ে যাওয়ার জোগাড়। গোলাপি মুখে আরো লাল গাঢ়ত্ব। চুনোপুটির মতো শরীর আর আছে আমায় পিটাতে, এক থাপ্পড়ে মারির দাঁত খুলে যাবে। কি আপনি আমায় মারবেন? পুরানো হয়ে গেছি না, আর ভালো লাগবে কেন? অভিমানিনীর ছোট অভিমান ঝরা কথায় হাসে রামিম। হাই তুলে ব্যঙ্গ গলা ওর। আজই তো বিয়ে হলো, একদিনে কি পুরনো হয়? কোল থেকেই বুকে হাত বাঁধে মিথিলা। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, বলবে না কথা। তাকে থাপ্পড় দিতে চায় বেলাজ পুরুষ। মিথিলাকে বসিয়ে দেয় বিছানায়। রামিম ঝটপট এটা সেটা দিয়ে ব্যালকনি জ্যোৎস্না বিলাস উপযোগী করে। মিথিলা আর চোখে রামিমের কাজ দেখে। চোখে পড়লেও রামিম চোখ টিপে দিলে আরও গাল ফোলায় মিথিলা। কাজ শেষে সামনে আসে রামিম, ফোলা গাল টেনে আওড়ায়। আদুর এটা আর জান, তোমার বয়স অনুযায়ী ওজন নেই, এখন থেকে নিয়ম করে খেতে হবে। শ্বশুর যে এত কিপটে আগে জানতাম না। রামিমের মজা কথায় হেঁকে ওঠে মিথিলা। আব্বুকে টানবেন না, আর এই ফিগার তৈরির জন্য ডায়েট করি, রোগা না। সারো তো, গুলুমুলু বউ দরকার আমার। দু কথা শোনাবে আর হলো কই। বগল দাবা করে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো রামিম। কুশন মাদুর কাঁথা দিয়ে বেশ সুন্দর করে বসার জায়গা করেছে। ভালো লাগায় ছেয়ে গেল মিথিলার মন, তবুও ধরা দিল না। কোলে করে বসলো রামিম, কাঁথা দিয়ে পা ঢেকে দিল মিথিলার পিঠ। রামিমের বুকে কোমর জড়িয়ে ধরে আরও ঢুকিয়ে নেয় রামিম আদরে বউটাকে। থুতনি শ্রেয়সীর কাঁধে রাখে। রাতের দ্বীপ্রহরে ফুরফুরে মৃদু মন্দ পবনের ভিড়ে প্রেমে মজে দুজন। আজ তাদের বাসর রাত স্মরণীয় করে রাখতে রামিমের ছোট এই আয়োজন। তার সুব্রূপী বয়সে ছোট, পুরুষদের দাপট সইবে না কোমল কায়ায়। রামিমও সংযমী। দুই পরিবার এক হবে, তার সুব্রপুরি 18 পা দিবে। সেদিন বাকিটুকু একান্ত করে নেবে। মেয়েটা তো আর তার সারাদিনের হাজারো চুমু সহ্য করে এতেই সে সুখী। তার পরিবার হবে, কেউ তাকে শাসনে রাখবে, ভাই ব্যতীত পিছুটান থাকবে, এটাই পাওনা তার। হুঁশ আসে মিথিলার কথায়। গিটারও আছে দেখি, এই অবেলায় গান হয়ে যাক। অভিমান পড়ে গেল। মন পুরুষের গলার খাঁজে মুখ দাবিয়ে চুমু দেয় একটা মিথিলা। নম্রস্বরে উত্তর করে, এখন তুলে রাখলাম, আপনার মা আসলে বিচার দিব। বলবো, আম্মু তোমার ছেলে তুমি সামলাও। আম্মু ছেলেকে শাসন করবে না দেখিনিও তুমি? রামিমের ভেজা গলায় নড়ে উঠে মিথিলা। ঘুরে বসে, কপালে কপাল ঠেকিয়ে দেয়, বাম হাতে গলা জড়িয়ে ধরে বলে, মাই আসুক, আপনার যত আবদার বাকি সবটা যেন মায়ের কাছে করতে পারেন। তুমি আগে কেন আসোনি শুভ্রবরী? এর উত্তর কি হয় নাকি এর উত্তর কারো জানা থাকে? চড়ে জোড়া ফের মাতে বিষাদী মন পেছনে ফেলে। গিটার হাতে তুলে মিথিলার হাতে হাত চেপে টুংটাং সুর তুলে রামিম। দুই দেহ লেপ্টে একে অপরের লয়ের মূর্ছনায় ভরা জ্যোৎস্নায় যেন হাসে খুব করে। তার মাধুর্যতা ফিকে করে মিথিলা গেয়ে উঠল, তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের মন ভেঙেছি, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলেনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারোনি তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারোনি তোমায় কত ভালোবেসেছি। উন্মাদ আজ প্রকৃতি। মধ্যরাত প্রাণান্ত কাল্পনিক মিশেলে ভরা মজলিসের বসা থালাসম পূর্ণ চাঁদ আর তার আলোর চাদর মেলেছে রাজনীর সেই স্নিগ্ধ ঝর্ণায়। অম্লান হচ্ছে শুদ্ধ পরিণয়ে বাধা দুজন চড়ুই। মিথিলা চাঁদকে দেখে বলে ওঠে, চাঁদ, নজর দিও না আমার পুরুষকে। হাসে রামিম, গালে চুমু এঁকে বলে, ওর সাধ্য কই, গায়ে যে কলঙ্ক। তবুও তো মানুষ চাঁদের প্রশংসায় পঞ্চমুখ। সেই জন্যই তুচ্ছ সে। কেন? ওর তুলনা হয়। আর আমার? শ্রেয়সী প্রশ্নে ফের নীরব। কিছু সময় পরে হাস্যোজ্জ্বল বদনে বলে ওঠে রামিম, উপমে অতি নগণ্য উপমা দেব না আমি, জাহানে তুমি একজন, তোমার মোহনায় আড়ষ্ট সর্বজন। খুইয়েছে শব্দ মিথিলা। মুখের আচ্ছন্নতায় হারিয়ে সব প্রশংসক বলে দেয়, কুর্নিশে 8খানা পবন, তারিফের পুল বাঁধুক আপনার, আমি অপারক।
হাসফাস চিত্ত মস্তিষ্কের দোলা চলে অস্থির বদনময়ের চোখের সামনে অতীত দাঁড়িয়ে নিভু নিভু আখির আবছা অবয়ব আজ সম্মুখে পানে চিনেছে ঠিকই, ভুল নয় সে, কিন্তু এই মানুষটা তার চোখাঠে পর্দা ভেদিয়ে চোখ শিকোয় তার কাঁপছে সমস্ত গাত্র কণ্ঠ ঢেলে বের করে। আপনি আপনি সেই না যে ওই রাতে? সামনে দাঁড়ানো মানুষটা কথা টেনে নেয়, বুঝলো না কিছুই। সালামের জবাবের পরিবর্তে কী সব বলছে পুনশ্চ সুধায়। জি শুনতে পাচ্ছি না মা, একটু নাহিদ বাবাজিকে ডেকে দিবেন। এই লোক নাহিদের চেনা? হ্যাঁ নাহিদ। অপরিচিত তাকে দুয়ারে রাখেই ত্রস্ত ছুটে রুমের দিকে, তার যে উত্তর জানতে হবে। নাম সম্বোধনে তাকায় নাহিদ, মোয়ের বেগতিক অবস্থা দেখে ভাঁজ পড়ে কপালে, আগলে নেয় বউকে, জানতে চায় কি হয়েছে আপনার, এ কি দশা? ভাঙা ভাঙা গলায় উত্তর দেয় মৌ। বাইরের লোকটা। ওই লোক। কথা যেন আটকে এসেছে তার। আগে শান্ত করে নাহিদ ওকে, গালে আলতো করে চাপড় মেরে মেরে অস্থিরতা কমায়। পানি পান করিয়ে লম্বা শ্বাস নিতে বলে। মৌ শান্ত হয়ে বলে তার ঘড়ি। বাইরের লোকটাকে আপনি চেনেন? ওই লোক এখানে এসেছে কেন? কতদিন ধরে চেনেন আপনি ওনাকে? কিছু মনে পড়তেই নাহিদের চোয়াল শক্ত হয়ে গেল, তবু উপরে নিজেকে শান্ত রেখে পারুকে ডাক দেয়। পারু, পারু। দুই ডাকেই হাজির হয় সে, বলে পারু। কি ভাইজান? নিচে যে লোক এসেছে তাকে গিয়ে বলবি আমি বাড়ি নেই, আর ফোন যেন যোগাযোগ করে। আদেশে বিনা বাক্য ব্যয়ে কার্যসিদ্ধি করতে গেল পারু। নাহিদ বইয়ের মুখে চায়, বলে সব বলবো, আজ রাত হয়েছে, সকালে ঠান্ডা মাথায় সবকিছু শুনে নিবেন, সাথে এক জায়গায় নিয়ে যাব। সায় জানালো বউ, তবুও শান্ত হতে পারল না। নাহিদ বুঝলো হয়তো, তাই বইয়ের মন অন্যদিকে ঘোরাতে পাজা কোলে তুলে নিয়ে বের হয় রুম থেকে। উদ্দেশ্য ছাদে যাওয়া। হঠাৎ হাওয়ায় টাল সামলাতে বরের গলা জড়িয়ে নেয় মৌ, বলে তরাক করে, এভাবে কেউ কিছু করে? উত্তর না দিয়ে নাহিদ চলে গন্তব্যে। কাল গ্রাম ফিরে যাবে, তাই আজ রাতটা চাঁদ থেকে শহর দেখবে। রাতে তিলোত্তমা ঢাকা হিসেবে নিজের তিলোত্তমাকে সাথে নিয়ে। এখানে ব্যস্ত শহর, একটু ভ্যাপসা গরম, তবুও বেশ উপভোগ্য সমাদৃত রাত আজ। ভরা কাঠালি জ্যোৎস্না পেছন হতে জড়িয়ে ধরে আছে নাহিদ তার বউকে। দৃষ্টি দূরের ব্যস্ত রাস্তায় হাসকি স্বরে বলে নাহিদ, ডুবিয়ে অতল মায়ায় এসেছি এক স্নিগ্ধ সন্ধ্যা প্রহরে। মোহমাহা তুমি অনন্যা, আলিক ডোরে আমায় বাধা শতরঞ্জন। ডুবে অতল সম্মোহনী মোহ ভুলে বসেছে, দোলাচল খুইয়েছে দুনিয়াবি মোহ। তার পুরুষ তার জন্য ঢাল, সব সামনে খুঁটি হবে ওর। ঠোঁটে লাজুক হাসি ছেড়ে দেয় শরীরে ভার। নাহিদ ভাও ডোরে বেঁধে দেয় নিজের অনন্যাকে। পাখির কুজনে উন্মাননা সকাল আজ। রবির মৃদু তীর্য কালো অম্বর ছিঁড়ে মাটিতে উষ্ণতা ছড়াচ্ছে। প্রাতঃকালের এই আলো জানান দেয় আর একটা দিন শুরু হলো। শ্রেয়সীর ছোট্ট বুকটা মুখ গুজে উপর হয়ে গভীর ঘুমে তলিয়ে আছে রাজ। নসির পরনে ওর টি শার্ট জড়ানো, রাজ অর্ধনগ্ন, পরনে শুধু ট্রাউজার। নসি হিম চোখ তুলে চোখ পিট পিট করে তাকায়। রোয়ে শোয়ে একধানে রাজের ঘুমন্ত মুখটা দেখে লজ্জায় বদনে ছেয়ে গেল রক্তিমাভা। ঠোঁটে ধরা দিল লাজ হাসি। কি মাসুম চেহারা দেখো এখন। কে বলবে কাল রাতে এই মানুষটা কতটা বেসামাল হয়েছিল। মত্ততায় হরণ করেছিল শ্রেয়সীর হায়া, ভাসিয়েছিল গভীর আদরে। আদরে মুখটায় আজলায় ভরে নেয় নসি, দোয়া পরে ফু দেয় সেথায়। কপালে আলতো চুমু এঁকে দেখতে থাকে পাগল লোকটার আদল খানি। হেলায় পড়া কপালের লেপটানো চুলগুলো তর্জনী দিয়ে সরিয়ে দিলে ফের পরে তা। এতে ঘুমের মাঝেই বিরক্ত এসে যায় রাজের। হাতের বাঁধন শক্ত করে সিটিয়ে যায় নসির বুকে আরও। আশপাশে নসি এমন জড়িয়ে ধরাতে আবার উঠতে চায় সে। বেলা গড়াচ্ছে অনেক। মিথিলা কলেজ যাবে, সাথে রামিম কাজ বেরোবে। তারও নতুন সংসারে অনেক কাজ এখন। নাস্তা তৈরি করতে হবে, রাজকে ও বাড়ি পাঠাতে হবে ভেবে বুক থেকে বরকে সরাতে সুচালো। নাকটায় কামড় বসায় না নসি। মুখ কুচকে তড়িৎ চোখ খোলে রাজ। মুখটায় রাজ্যের বিরক্তি, তা দেখে মিটিমিটি হাসি দিয়ে বলে নসি, অফিস যেতে হবে না? এটা কি করলে? রাজের উত্তরহীন পাল্টা প্রশ্নে নসির চোখ ছোট করে নেয়, তবে কথা বাড়ায় না নিজের উপর। হতে সরতে উদ্যত হয় তৎপর। নিথর রাজ সরে না। বইয়ের টি শার্টের ভেতর মাথা গুলিয়ে দেয় দ্রুত। নসিও অপারক, এত ভারী শরীর তার উপর সাপের মতো পেঁচিয়ে রেখেছে চ্যাপ্টা হওয়ার জোগাড়। গায়ে গুই করে ওঠে সে, ত্যক্ত কণ্ঠে বলে, কাল বাবার কাছে রেখে আসতে চেয়েছিলেন,
যাওয়াই ভালো ছিল। বুকে রাজের দাঁতের পীড়নে ওর পিঠে চাপড় বসায় নসি ক্ষীণ আওয়াজে অনুনয় করে। এই সরুন, বেলা হয়েছে, উঠতে হবে। বেরিয়ে আসে রাজ, গলার ভাঁজে মুখ লুকিয়ে নম্র গলায় বলে, অফিস যাব না আজ? আর ঘাটালো না নসি, বরং খুশি হলো। চুলগুলো আলতো করে টেনে দিতে দিতে বলে, ঠিক আছে, কিন্তু পারুকেও বাড়ি থেকে এখানে নিয়ে আসেন, আমাদের সাথেই থাকবে ও। জানেন আপনি, ওর সবটা শেষ হয় এই আমি কে দিয়ে। আর সেদিন তো ওই রুমের দরজার লক খুলে সাহায্য করলো, না হলে তো আপনিও পেতেন না আমাকে। রাজ মাথা তোলে, বিস্মিত হয়। জিজ্ঞাসা কথা তার। যদি না আসতে চাই, আর তোমার যা হিটলার ভাই, আসতে দিবে ওকে? ভাইকে গালমন্দের চাপড় বসায় রাজের পিঠের সাথে হাসেও নসি। হাতের কাজ থামিয়ে রাজের নাক টেনে দেয়, বলে, আনতে যান, এক বাক্যেই চলে আসবে। আর এখন উঠুন। বুক থেকে সরে পাশে শুয়ে পড়ে রাজ। নসি উঠে যায়। ওয়াশরুমে ঢোকার সময় পিছে ফিরে রাজের কর্ম দেখে তাড়া দেয়, আর না, না হলে গায়ে পানি ঢেলে দিব। কি শোনে, কে শুনে কার কথা? কমফোর্টে গা মুড়িয়ে ফের ঘুমোতে গেলে পরে রাজ। হতাশ শ্বাস ফেলে নসে। কিছু বললে আবার জানাবে তেরামি শুরু হবে। আজ সোমবার রাতের ফ্লাইটে বাড়ি ফিরেছে বড়রা, ঢাকায় রয়েছে শুধু নাহিদ, মৌ, পারু। গোছগাছ করে কাল ফিরবে ওরা। রহমান বাড়ি নির্জীব। সকালে নাস্তার টেবিলে বিরস মুখে খাবারের প্লেটে আঙুল চালাচ্ছে সবাই। সবার আব্রু থমথমে হয়ে আছে, মনের মধ্যে ঝড় চলছে। রফিকুল প্রত্যেকের মুখটা দেখে শুধালেন, মেয়েদের কথা মনে পড়ছে? থামিয়ে একযোগে সবাই চায় ওনার মুখে দীর্ঘকায় শ্বাস ছেড়ে বোঝায় উত্তর। রফিকুল ছিলেন না ঢাকায়, শরীর খারাপ জন্য যায়নি, আর না তো ভেবেছিলেন নাতনির কাবিন সেদিনই করাবে নাহিদ। জানলে বাধা দিতেন না। মিনারা বাবার পাশে দাঁড়িয়ে আছে শান্ত শরীরে। বাবার কথায় চিন্তিত সুরে আওড়ায়, না জানি কেমন আছে মেয়ে দুটো। ওনার বলতেই হু হু করে কেঁদে দিলেন নার্গিস। নিজ হাতে 3 ছেলে মেয়ে সহ সংসার সামলেছেন। শাশুড়ি তো অসুস্থ থাকতেন, শ্বশুর ফিল্ডে এত বড় পারিবারিক ব্যবসা সামলে ছেলে মেয়েদের কম সময় দিতে পারতেন মুকুল। এখন মেয়েদের ছেড়ে মা হয়ে কিভাবে সামলাবেন এই ঝোঁক? তার উপর মেয়েদের সাথে করা ব্যবহারগুলো কিভাবে বা মুছে ফেলতে পারবেন মন থেকে? মায়েদের চিন্তার শেষ আছে। যতই দূরে ঢেলে দিক না কেন, মন পূর্বেই ভেবে মুকুল কান্নায় ভেঙে পড়া বউকে এক হাতে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। রফিকুল মৃদু ধমক লাগায়, বৌমা, খাবার পেতে বসে হবে, কেউ কান্না করে? মিনারা বাবার কাঁধে চেপে শান্ত হতে বলেন। নম্রতা কণ্ঠে ঢেলে বউয়ের কাছে জানতে চায় মুকুল, মায়েদের কাছে যাবা? কথা টেনে উত্তর পারে মিনারা, ভাই আমি যাবই। তোমাদের টানাপোড়নে আমি দূর হব না মায়েদের থেকে। সেদিন দেখলাম ছেলেটাকে পা ধরলে ভিক্ষা চাইলো, খারাপ হবে না সে? একা মানুষ হয়েছে, সাথে এত নাম ডাক, কই খারাপ কিছু তো শুনলাম না। এই বিষয়ে সহমত, তবে চিন্তিত রফিকুল। এখনও তারও যে গিন্নি মন পড়ে আছে সেখানেই ভালো মন্দ বুঝে শুনে পাত্রস্থ করতে গিয়ে মন দিয়ে বসে অন্যজনকে। পরিবার তো আর তা হতে দিতে পারে না, তাই তো এত জোর জবরদস্তি। কিন্তু হিতে বিপরীত হলো এখন। ফেরার আগে সেই যে মুখটা দেখেছেন নাতনির, আর কথা হয় না। সব কিছু ভুলে ফোন করেছিলেন নাতনিকে, কিন্তু ফোন ধরেনি। ধরবে কি করে? ফোন তো নাহিদের কাছে। ভাবনার মাঝেই অস্ফুটের প্রলাপ কানে আসে নার্গিসের, নিয়ে যান আমাকে মেয়েদের কাছে। মোহে অন্ধ হয়ে সেদিন কত বড় কথা বলেছিলাম মেয়েটাকে। অনেক কষ্ট পেয়েছে বোধহয়। আমার মুখ কি দেখবে? মেয়েটার হাত তুলে ছাড়া ভাত খেতে পারে না। টুকটাক কাজ রান্না জানলেও সংসার সামলানোর বয়স তো হয়নি। বড় মেয়ে তো একা সব সামলাতে পারবে না। আদরের দুলালি তারা আমাদের। মিথিলার আব্বু, আপনি নিয়ে চলুন আমায়। বেদনায়ও স্ফীত হাসি ফুটে মুকুলের ঠোঁটে বলেন, কিছু মনে রাখবে না, আর নিয়েও যাব, শান্ত হও। কথা শেষে খাওয়া দাওয়া ব্যতে রেখেই মুকুল বউকে নিয়ে উঠে গেল। বাকি মিনারা, রফিকুল, টুকটাক নানা কথা চলতে থাকে। খাবার টেবিল ভুলগুলো শুধরে নিতে চায় সবাই। আবার ছেলের সাথেও কথা বলতে হবে। আর শীতে দেখে নিজের চুল ঠিকঠাক করছে রামিম। ভেবেছিল আজ সারাদিন বিশ্রামে কাটাবে আর তার শুভ্রপরীর সাথে, কিন্তু বেরোতে হবে কাজে। দলে জরুরি মিটিং আছে। সদ্য গোসল সেরে তোয়ালে পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে সে। তখনই রুমে আসে মিথিলা, হাতে তার কফি মগ, কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আপনি কি বেরোবেন এখন?
পেছনে ঘুরে তাকায় রামিম, মৃদু হেসে হাতের ইশারায় কাছে ডাকে শ্রেয়সীকে। মিথিলা এগিয়ে গেলে পেছন হতে জড়িয়ে আয়নায় মুখ করে কাঁধে থুতনি রাখে রামিম। পাল্টা প্রশ্ন করে, তুমি নিজেই কপি করলে? সিসায় চেয়ে থেকে মুখ গোটালো মিথিলা। হাতের কফি মগ উঁচু করে রামিমের মুখে ধরলে রামিম চুমুক বসায়। মিথিলাও এক চুমুক দিয়ে উত্তর পারে। বলতে দেরি রামিম ত্যক্ত কণ্ঠে বলে, এগুলো করার জন্য লোক আছে তো। আপনি এসব গৃহস্থলী বিষয়ে নাক গলাবেন না, রেডি হন। কথা পেরে বাঁধন থেকে মুক্ত হয়ে বিছানায় বসে মিথিলা। রামিম সাবধানে বাণী শুনিয়ে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনায় যেন ফাঁকিবাজি না দেখি। মুখ ভেঙ্গায় মিথিলা জিহ্বা দেখায়। তড়িৎ রামিম ওর ফুলো গাল দুটো চেপে ধরে পাউট করে ওষ্ঠদয় শব্দ করে চুমু এঁকে আওড়ায়, আদুরেটা ভাই, ভাবিজান কি বের হয়নি রুম থেকে? না। ব্যস্ত হস্তে রামিম কাবার থেকে শার্ট বের করে গায়ে চাপাতে ধরলে মিথিলা উঠে নিজের হাতের বোতাম লাগিয়ে দিতে তৎপর হয়। কাজের মাঝে মাথা নিচু করে মাথা তুলে শুধালো, আপনি কি আসলে নেতামশাই? বইয়ের কোমর পেঁচিয়ে কপালে কতেক ভাঁজ ফেলে রামিম এমন প্রশ্নে জানতে চায়, কেন মনে হলো তা? দেখা হওয়ার দিন থেকে দেখি শুধু শার্ট পরে থাকেন, তাই বললাম। পাঞ্জাবি পরতেই দেখি না। আমাদের বাড়িতে ছিলেন, জুম্মার নামাজেও শার্ট পরেছিলেন। হাসে রামিম। সে কি পড়লো না পড়লো খোঁজ নেওয়ার ছিল না কি কেউ? খালা ছিল একজন, তিনিও তো আর নেই যখন ছিলেন। রামিমরা শাসন বুঝবে বিধায় জোর করেনি কিছুতেই। শাসন তো দূর, হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে গেছে। শুধু ঠোঁটে হাসি ধরে রেখেই বলল, কেউ তো পাঞ্জাবি পরলে তারিফ করেনি, তাই পড়া হয়নি। ভাবিনি আমার ভাগ্যে ভালোবাসার এক কাঙাল থাকবে। এই জন্য হয়তো সৃষ্টিকর্তা প্রেম প্রণয় মোহে ফেলেনি কখনো। তুমি প্রথম প্রেম হয়ে আমায় বাঁধবে বলে। চড়ুইদের আলাপে ভাটা পড়ে। নসির ডাকে দরজার ওপাশ হতে শোনা যায়, সোনা উঠেছিস? অতি ব্যস্ত পায়ে ছুট লাগায় মিথিলা। দরজা খুলে উত্তর দেয়, জি আপু, চলো নাস্তা বানাই। টুকটাক কথা বলতে বলতে দুই বোন নামতে থাকে নিচে। রামিম সে পথে চেয়ে হাস্যজ্জ্বল বদনে রেডি হতে লাগলো। নিচে নামিয়ে রামিম ডাইনিংয়ে এসে চেয়ার টেনে বসে চোখ ঘুরিয়ে গলা উঁচায় সে, ভাবিজান ভাই এখনো নিচে আসেনি। দুই হাতে পরোটা পট আর সবজির বাটি নিয়ে আসে মিথিলা। পেছনে ভরা হাত নসিরও টেবিলে রেখে তা মুখ গোলে নসি, না ভাইয়া, জনাবের ঘুম এখনো পুরো হয়নি। সোনা, তুইও বস, ভাইয়াকে খাবার বেড়ে দিয়ে খেয়ে নে। আমি দেখি আমার ওনার ঘুম ছোটাই। শেষের কথা মিথিলার দিকে তাকিয়ে বলে ব্যস্ত পায়ে ফের হাঁটা দেয় রুমের দিকে। ঘুমে নিমগ্ন রাজকে দেখে দুষ্টুমি খেলে যায় চোখে মুখে নসির। এগিয়ে গিয়ে দাঁড়ায় শিওরে। এখনো ভেজা চুল বেয়ে পানি পড়ছে টুপটাপ। চুলের আগা হাতে তুলে রাজের মুখের উপর ধরে সে। ফোঁটা পানির কণা মুখে পড়তেই কুচকে নেয় মুখে সে। তবুও নন্দা ছুটে না দেখে নসি কানের উপর চুল নিয়ে যায়। কানের ছিদ্রে পানি ঢুকতেই লাফিয়ে ওঠে ঘুম থেকে। পা ভাঁজ করে বাবু হয়ে বসে তাকায় বইয়ের পানে। মুগ্ধতা ছেয়ে যায় চোখে ওর, আনলে খেলে যায় মোহিত রেশ। তড়িৎ কোমর জড়িয়ে বুকে বুকে নিবে পারে না রাজ। সরে যায় নসি, বলে, সোজা গোসলে ঢুকেন, ফ্রেশ হয়ে তারপর আদর। মুখ লটকায় রাজ। আদরে কণ্ঠে ভোলাতে চায় সে, দুষ্টুমি করব না, শুধু কপালে আদর দিব। বলতেই ঝাঁপিয়ে নামে বিছানা থেকে। ধরতে নিলে পালায় নসি রুমের বাহিরে। বিরস বদনে অগত্যা রাজ ঢুকে পড়ে ওয়াশরুমে। দরজা আলগা করে রেখে নসি রাজ ঢুকে পড়লে সেও ফের ভেতরে আসে। বেডশিট চেঞ্জ করে বিছানা সাফাই করে পরের জামা কাপড় কাবার থেকে বের করে বিছানায় রেখে দেয়। তখনই কারো দুই হাতের বাঁধনে আটকে পড়ে। ঘাড় ঘুরিয়ে নিজের পুরুষটিকে দেখে শান্ত হয়। হাসি হাসি মুখে বলে, রাজ এখন কই পালাবেন মিসেস রাজ? অসভ্য পাজি লোক। বইয়ের মুখে এমন কথা শুনে হাসি চওড়াও হয় রাজের। ভেজা চুল মুখ ডুবিয়ে উষ্ণ গলায় বলে, সে যাই বলো, এখন যখন ধরেছি বেশি আদর দিব। মুচড়ামুচড়ি করে নসি ছাড়া পাওয়ার লাভ হয় না। জব্দ করার দারুণ ফন্দি এটা নিজেই বলে, আমি নিজে আদর দেই। নসিকে ঘুরিয়ে নিজ মুখ করে রাজ। তবে বাঁধন হতে মুক্ত করে না। তার রাগিনী তো বোকা না। দুষ্টু হেসে বলে, নাও শুরু করো। উল্টো হলো নসির চাল, তবে দমে না। ফট করে বলে, আরে সোনা, আয় ভেতরে আয়,
রাজ সরে দাঁড়ায় অপ্রস্তুত ভঙ্গিতে। ছাড়া পেয়ে নসি খিলখিলিয়ে হাসি প্রস্থান নেয় কক্ষ হতে। বোকা বনে গিয়ে রাজ ঘাড়ে হাত চুলকায় বিড়বিড় করতে থাকে। নাহিদ নিজ বাসায় সোফায় গা এলিয়ে দিয়ে আছে, হাত চোখের উপর ভাঁজপুর নির্জীব হয়ে রয়েছে। বেজে ওঠে ডোরবেল। তখনই অনবরত বাজিয়ে চলছে কেউ। বিরক্তি ছেয়ে যায় ওর অননে ত্যক্ত কণ্ঠেও নাহিদের। অসভ্যের মতো কেউ এইভাবে বেল টেপে? দাঁড়া ভাই, খুলছে। ইতি উতি উকি দিয়ে বইয়ের সাড়া না পেয়ে নিজে যায় দরজা খুলতে। ওপাশের ব্যক্তিকে দেখে বিরক্ত ক্রোধে রূপ নেয়, আঙুল উঁচিয়ে শাসায়। তুই আবার কি চাই তোর? রাজ খুশি মনে মিষ্টির প্যাকেট এগিয়ে ধরে নাহিদের সামনে অবজ্ঞা সুরে বলে, বাড়িতে প্রথমবার জামাই আসলো আর তুই ভেতরে না নিয়ে দরজাতেই ধুরছাই করছিস। আক্কেল কবে হবে তোর? কাঁধ দিয়ে নাহিদকে সরিয়ে ভেতরে ঢোকে রাজ। টেবিলে মিষ্টির প্যাকেটগুলো রেখে সোফায় আয়েশ করে বসে। নাহিদ তেড়ে আসে, রাজ থামায় ওকে, বলে, ঝামেলা করতে আসিনি, না তো তোর বাড়িতে জামাই আদর নিতে কাজে এসেছি। ভ্রু গুটিয়ে একত্রে করে নাহিদ রাগান্বিত। সে চোখ ছোট করে বলে, এই বাড়িতে তোর কিসের কাজ? উত্তর না দিয়ে পারু নাম সম্বোধনে ডাকে রাজ। স্বল্প পরিচিত কণ্ঠ শুনে কাজ ফেলে ড্রয়িং রুমে আসে পারু। সালাম জানায় দুলাভাইকে। রাজ দাঁড়িয়ে আদেশ করে, ব্যাগ গোছানো আছে না? তা নিয়ে আসো, তোমার বোনের বাড়ি থাকবে তুমি এখন থেকে। বিরোধী হুঙ্কার ছুড়ল নাহিদ। ও কোথাও যাবে না, বের হ বাড়ি থেকে এক্ষুনি। নাহিদের কথার পাত্তা না দিয়ে পারু নিজের গোছানো ব্যাগ সহ হাজির তাদের সামনে। নিজেই বলে, চলুন ভাইয়া। তাজ্জব নাহিদ ব্যাককেল বনে দেখছে পারুকে। রাজের ডাকে একজন গার্ড এসে লাগেজ নিয়ে যায়। পেছন পেছন পারু হাঁটা ধরে। রাজ নাহিদের মুখ দেখে হাসে, বলে, টাটা সম্বন্ধী ভাই। স্মৃতিনগরের সামনে দাঁড়িয়ে দারোয়ানের সাথে তর্কে লিপ্ত নাইম। গরমে ঘেমে অস্থির সে। খোঁজ খবর নিয়ে এসেছে বোনজামের বাড়ি। নৌশীত তো ফোনও নেই যে বলবে এসে নিয়ে যেতে। ভেতরে নাছরবান্ধা দারোয়ানও মুখের কথা বিশ্বাস করছে না। ছবি দেখিয়েও কাজ হয় না। বলে কিনা ম্যাম অনেক বড় ডিজাইনার, এমন অনেকের সাথে ছবি আছে। গাড়িতে বসে আছেন আয়াত। নাইমের ড্রাইভারও বলছে যে তারা সত্য কথা বলছে, তবুও ছাড়তে নারাজ। আর না ঘাটিয়ে চলে যেতে উদ্যত হলে রাজের গাড়ি আসে সে সময়। পারু চিনতে পেরে ভাইকে চিল্লিয়ে গাড়ি থামাতে বলে। রাত চায় প্রফুল্ল মেয়েটার বদনের চোখে প্রশ্ন নিয়ে সে শঙ্কা গনা মুখ দেখে নিজেই বলে, পারু, আমাদের ভাইয়া আপনাদের বাসায় এসেছে। বলতেই রাজ গাড়ির উইন্ড গ্লাস নামায়। দেখে নাইমকে সালাম জানিয়ে গাড়িতে উঠে পড়তে বলে। পরপর 3টে গাড়ি থামিয়ে বাড়ির সামনে। রাজ নেমেই কোলাকুলি পর্ব সারে নাইমের সাথে ভেতরে নিয়ে যায়। আয়াতের গাল টেনে কোলে নিতে চায়, কিন্তু ছোট্ট আয়াত ফুপি ফুপি ডেকে ভেতরে দৌড় লাগায়। পাত্তা পায় না রাজ। নাইম ওর কাজ জড়িয়ে হেসে বলে, আমার মা তোমার খবর করবে একটু পর। রাজও হাসে, সায় দেয়, ফুপা তো আমিও, মা হবে সেও আমার। মায়ের এতটুকু শাসন শিরোধার্য। পারু ডাকে আপু আপু বলে। এ বাড়িতে পারুর সাথে আয়াতের অপ্রত্যাশিত ডাকে চঞ্চল চপল পায়ে বেরিয়ে আসে কক্ষ থেকে নসি। অবাক হয় ভাই আর আয়াত বুড়িকে দেখে। দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামে। শ্রেয়সী তাড়াহুড়ায় রাজ সাবধান বাণী শোনায়, জান এত দ্রুত আসতে হবে না। আয়াত দৌড়ে কোলে উঠে যায় ফুপির। নীরব বাড়িতে এত শোরগোল শুনে মিথিলাও আসে ড্রয়িং রুমে। ভাইকে দেখে আশ্চর্য হয় নাইম। বোকা বোনকে আগলে নেয় এক হাত জড়িয়ে। আয়াতের মুখটায় সহস্র চুমু এঁকে ক্ষান্ত হয় নসি। খুশিতে চোখে পানি আসে ওর। আয়াত তার ছোট আঙ্গুলের ডগা দিয়ে মুছিয়ে দেয় মনের আনন্দ অশ্রুটুকু। নসি সেই আঙ্গুলে চুমু খেয়ে এগিয়ে পারুর কাছে যায়। এক হাতে জড়িয়ে চুমু আঁকে কপালে। রাজ সব দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এই তো তার চাওয়া, একটা পরিবার তার মরু গৃহ আঙ্গিনায়, আত্মীয় স্বজনের বিচরণ, যা সে কখনো পায়নি। শকুর গুজার সে সৃষ্টিকর্তার কাছে তাকে তার রাগিনীকে ভাগ্যে রাখার জন্য। অবাধ্য ফোপা ক্রন্ধন স্বরে গুমর ধরেছে বাড়ির আবহ। সবাই নীরব দর্শক। প্রিয়জনের আগমনে নসি অনেকটাই আবেগপ্রবণ। পারুর কপালে চুমু দিয়ে ফের আয়াতের মুখে চুমুর বর্ষণ নামিয়েছে। নাইমেরও চোখে জল জ্বলে। নোনা পানি কানায় কানায় ভরা। বোনটা তার নিতে পারেনি। পরিবারের দূরত্ব পারবে কিভাবে? ছোট থেকে থেকেছে নাকি এমন পরিবার ছাড়া, তবুও তো মেয়েদের পরের ঘরে যেতে হয়। সত্য সুন্দর ভবিতব্য এটা, কিন্তু বোনের যে বাড়ি ছাড়া শুভ হয়নি। কবে যে এসব ঠিক হবে? দীর্ঘশ্বাস ছেড়ে পরিবেশ শান্ত করতে বলে, কি শুরু করছো তোমরা? ভাবলাম আমরা এলে ভালো লাগবে, কিন্তু এখন দেখো কি থেকে কি হয়েছে।
আয়াত ঠোঁট উল্টে আদরে সিক্ত হচ্ছিল বাবার কথায়। ঘাড় ফিরিয়ে দেখে একবার, আবার নসের দিকে ফিরে চোখ ছোট আঙুলের মনির চোখের জল মুছিয়ে দেয়। রাজ চুপচাপ ছিল, তারা কণ্ঠে আদেশ ছড়ে পারুকে। রুমে যাও, ফ্রেশ হয়ে আসো। মিথিলার দিকে চোখ দিয়ে পুনরায় বলে, আদরিনী, নিয়ে যাও ওকে। নাইমের হাতের বাঁধন থেকে বেরিয়ে পারুর হাত ধরে নিয়ে যায় ওকে এখান থেকে মিথিলা। রাজের কথায় এবার আয়াত পূর্ণ দৃষ্টি দিল ওর দিকে। ক্রমশ নাকের ডগা লাল হচ্ছে। ছোট্ট মুখটা দেখে নসির হাসি পেল, ঠোঁট টিপে নামিয়ে দিল কোল হতে। ব্যগ্র হলো ভাইকে আপ্যায়িত করতে। ছুটল সে কিচেনে। নাইম বেশ আয়েশ করে বসলো সোফায়। আয়াত রাজ জায়গায় দাঁড়িয়ে একে অপরের মুখ দেখছে। নজর লুকাতে ব্যস্ত হলো রাজ। আয়াত ফুঁসছে ধীরে ধীরে, আঙুল নাড়িয়ে কাছে ডাকে। হ্যাবলা সেজে রাজ একবার নাইমকে দেখে এগিয়ে যায়। পিচ্চিরার সামনে হাঁটু ভেঙে বসলো। আয়াত দুই হাতে কোমর দেয়, নাক কুচকে বলে, তুমি সেই দুষ্টু ভূত যে আমার মনিকে চুরি করে এনেছো। ওই আর কি আম্মু। আয়াতের রাগ আকাশ ছোঁয়া। উত্তরটায় গাল দুটো আরো রক্তিম হয়। নাকের ডাগা উঠানামা করে দ্রুত। একে তো তার মনিকে চুরি করা, তার উপর আবার আম্মু ডাকা হচ্ছে। সেই রাগ প্রশমিত করতে রাজতরির পিচিটাকে পাজা কোলে উঠে দাঁড়ায়। আয়াত চিল্লানি দিয়ে বাবাকে ডাকে। নাইম হেসে বলে, মামনি, ওটা তোমার ফুপা হয়, দুষ্টু ভূত না। একটু শান্ত হয় আয়াত। রাজ শুধায়, আমি যে ভূত সে কথা তোমায় কে বলেছে আম্মু? জলদি উত্তর পারে আয়াত। আব্বু বলেছে। ছোট্ট বুকে মুখ গুজে সুরসুরি দেয় রাজ। কাতুকুতু পেয়ে খিলখিলিয়ে হেসে ওঠে প্রাণটা। মিথিলা চিল্লায় দোতলা হতে, ভাইয়া, তোমার ভাই কল রিসিভ করছে না আমার, ওনাকে জলদি বাসায় আসতে বলো। রাজ তো মুখ উপরে করে শুনলো। নসি খাবার ভর্তি ট্রে নিয়ে এলো। তৎক্ষণে টি টেবিল ভরিয়ে ফেললো এক প্রকার। নাইম বোনকে দেখছে, পরে ব্যস্ত বোনকে থামাতে বলে ওঠে সে, পাক্কা গিন্নি, আর এত কিছু দরকার নেই, আয় বস, কথা আছে। তা বললে হয়? বলে রাজার সামনে এসে হাত বাড়িয়ে আয়াতকে নিতে চায়। নসি ফ্রেশ করিয়ে আনবে, জার্নি করে এসেছে এতটা পথ। আয়াত বুঝলো মনির ধান্দা যাবে না সে। আরও রাজের বুকে সিটিয়ে গেল। স্বল্প হেসে মানায় নসি, আম্মু হাত মুখ ধুতে হবে তো, আসো। চল আমি নিজেই ফ্রেশ করিয়ে আনি। রাজের এই কথায় আবার ওর কোল থেকে নামতে চায়। আয়াত ছটফট শুরু করে দেয়। নাইম বলে, এই মেয়ের পানির সাথে যোজন দূরত্ব কৌশল করাতে গেলে জান বের হয়। রাজ বারণ করলো নসিকে। ভেজা তোয়ালে আনতে বলে হাত মুখ মুছিয়ে দিবে। নসিও তাই করলো। চলে গেল রাজ নাইমের পাশের সোফায় বসে। আয়াত জিভ বের করে বাবাকে ভেঙায়। রাজ ওর গাল টেনে আওড়ায়। বুড়ি। নাইমের মুখে চায় রাজ, জানতে চায়, ও বাড়ির কি অবস্থা, সবাই ভালো আছে? খাওয়া হাত থামে। নাইমের দীর্ঘশ্বাস আসে। নসির অবস্থান দেখে রাজকে অন্যত্র যেতে বলে না করে রাজ উঠে দাঁড়ালো আয়াতকে নিয়ে। সাথে নাইমও টেবিল হতে পায়েসের বাটি নিয়ে হাঁটা ধরল ওর পিছু পিছু সে। অফিস কক্ষে গিয়ে বসে দুজন মুখোমুখি। রাজ আগে ফোন দিয়ে ভাইকে, কল রিসিভ হলেই ঝাড়ি দেয়। আদরিনীর ফোন পিক আপ করিস না কেন? অপর পাশ হতে রামিম ধিমি উত্তর, কাজে, তাই দেখিনি। আয়াত গলার স্বর চিনে ফেলে। ফোন চায়। নতুন চাচ্ছ না, দাও, কথা বলবো। ফোন কানে ধরে রাজ। সালাম জানায় আয়াত। কুটুর কুটুর কণ্ঠে গল্প জমায় বেশ। রাজ নিশ্চুপ শুনতেছিল। রামিমের কথায় ধমকে উঠে, দেরি না, এক্ষুনি আসবি, আম্মু অপেক্ষা। শেষ না করতেই দিয়ে গড়গড় করে বলে রামিম, ভাই আমি কাজটা শেষ করে যাব। কণ্ঠ শৃঙ্গে রাজের। কাজ পরে হবে। বলতেই নাইম বিরোধ করে, থাক না ভাই, ধীরে সুস্থে আসবে এখন। হাত উঁচিয়ে থামায় রাজ ওকে। বলে পরপর ভাইকে, কোনো কথা না, বাসায় মেহমান এসেছে, জলদি আয়, না হলে তোর কাজ চটকাবো। আর সাফায় গাইলেও হবে না বুঝলো রামিম। সাথে আয়াতের গলার স্বর শুনে আর পারবে না থাকতে নিজেও। মন ভরে উঠলো তার মা এসেছে দেখে। প্রফুল্লতায় আচ্ছা বলে কল কেটে দিল সে। রাজ ফোন টেবিলে রেখে পায়েসের বাটি হাতে নিয়ে মায়ের সামনে ধরে। আয়াত খাওয়ায় মন দেয়। রাজের মুখে এক চামচ তুলে দিলে সে মুখে পুরে আওড়ায়, তোমার নতুন চাচ্চু আসলে বকে দিও তো একটু। আয়াত মাথা দুলিয়ে সায় জানায়। মৃদু হাসে নাইম। বলে, বুঝলাম, তোমার শাসনে এখনো উচ্ছিন্ন যেতে পারেনি। তারপরও ভালো কই, আর আমরা মানুষই মনে করে না তোমার ভাই দাদা চাচিরা? ঘাট চাপতে সান্ত্বনা দেয় নাইম। লঘু স্বরে বাণী পারে, মন খারাপ করিও না, এখনই সবার মন উতলা হয়েছে।
দেখিও কিছুদিনের সবাই সব ভুলে মেয়ের বাড়ি আসলো বলে। রাজ স্বাভাবিক জিজ্ঞাসা করে, কি হয়েছে যে এইভাবে হঠাৎ আগমন? বিরসতা ঘনায় নাইমের বিপরে, বলে তার স্বরে, বড় চাচি অসুস্থ, ভাবছে তুমি তার মায়েদের বন্দি করে রেখেছো, তাদের করা কাজের শোধ তুলছো। বোনরা খারাপ আছে এখানে, যত্ন আত্মি হচ্ছে না তাদের। মায়েদের মন বোঝোই তো, ব্যতিব্যস্ত হয়ে উঠেছে মেয়েদের কাছে আসার জন্য, কিন্তু ডক্টর বারণ করেছে জার্নি করতে। আবার নাহিদ ভাইও একরোখা, চাচির এই অবস্থা তবুও আসতে দিচ্ছে না তোমাদের বাড়িতে। রাজও শঙ্কায় পড়ল, তার রাগিনী জানলে কি হবে। নিজেরই খারাপ লাগছে এখন। বিরস স্বরে বলে, নাহিদের পরোয়া না থাকলে আমি নিজেই যেতাম আম্মাকে দেখতে নৌশিকে নিয়ে, কিন্তু হিতে বিপরীত হবে। রাগের মাথায় নাহিদ উল্টাপাল্টা বলে দিলে তোমার বোন আরও কষ্ট পাবে। জানোই তো নৌশি কেমন, দোটা নেই আমি। নাইমও জানে না, তাই তো নরসিকে নিতে এসেছে, জানায় সেটা। তাই আসা এখানে। ঢাকায় খালার বাড়ি আছে, সেখানে বোনকে নিয়ে যেতে চাই। হাসি খুশি মেয়েকে দেখলে হয়তো চাচির ভুল ভাঙবে, আর নাহিদ ভাইও জানতে পারবে না কিচ্ছু। না করো না। হাসি মুখে অনুমতি দেয়। রাজ বলে, আরে না, কিন্তু আমি যেতে পারবো না, অফিসে কাজ আছে, তবে আনতে যাব। রামিম যাবে তোমাদের সঙ্গে। বলে পানি খাওয়ায় দেয় আয়াতকে প্রতিলোমে নাইম। ও হ্যাঁ, রাতটা কিন্তু থাকবেই। কিঞ্চিত কপাল কুঁচকে আসে রাজের। আধার ঘনায় ও আবরুতে, তবুও শাশুড়ি আর বইয়ের দিকে ভেবে না করে না। অনুমতি দেয়। উকি দেয় মিথিলা দরজা গলিয়ে, বলে, আসবো। দুজনেই চায় দরজা পানে, জবাব দেয় নাইম। পাগলি, আয়। কক্ষে প্রবেশ করতে করতে বলে সে, আপু খুঁজছে তোমাদের, আর তোমরা এখানে সলা পরামর্শ করছো। রাজের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আয়াতকে নিতে চায় কোলে। আয়াত বারণ স্বর টানে, না, যাব না, আমি বাবুই কোলে যাব। থমকায় রাজ। পুলকিত স্রোত বয়ে রন্ধ্রে রন্ধ্রে বুকে হাত থাকা আয়াতকে ফিস ফিস করে বলে, আর কারো কাছে যাবে না কিন্তু আম্মু। আয়াত ফট করে রাজের গালে চুমু দেয়, দুই হাতে গলা পেঁচিয়ে নেয়। মিথিলা অবাক ভান ধরে, তেমন গলা আওড়ায়। বাব্বা। নাইম উঠে দাঁড়ায়। খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে, তারও একটু হাত মুখ ধোয়া দরকার। ম্যাচ ম্যাচ করছে শরীর, এসে থেকে মেতে আছে। রাজও দাঁড়ায়। লিভিং রুমের দিকে হাঁটা ধরে সবাই। রাজ আবার আয়াতকে সাবধান করে, যাবে না কিন্তু কারো কোলে। দ্রুতই ফিরল রামিম। গরমে অবস্থা খারাপ, মুখমণ্ডল সমগ্র লাল হয়ে গেছে, ঘামে ভিজে জবজবে। বাইকে আসা, তাই কাঠফাটা রোদ মারিয়ে এসে ইহাল ত্রস্ত এসে দাঁড়ায় লিভিং রুমে। নাইমও উপরে উঠতে ধরেছে। আয়াতের নতুন চাচু চিলানি আওয়াজ থামে পা। পিছু ঘুরে দেখে রামিম এসেছে, নিজেই সালাম জানায়। সালামের জবাব নিয়ে আয়াতের পানে দৃষ্টি দেয় রামিম। আয়াত হাত বাড়িয়ে কোলে ওঠার তাড়ায় বলে, রামিম। আম্মু, নোংরা আমার শরীর, চেঞ্জ করে আসে আগে। টুপ করে চুমু খেয়ে দৌড় লাগায় রুম অভিমুখে। পিছু যায় নাইমও। মিথিলা হাঁটা ধরে রুমে, না হলে বাড়ি মাথায় তুলবে তাকে ডেকে ডেকে। রাজ কিচেনে যায়। নসি রান্নার ঘ্রাণে মোমো করছে পুরো স্থান। খাবারের গন্ধেই অর্ধেক পেট ভরে যাবে। নসি এক পল দেখলো ওদের। রাজ তো কাউন্টারে বসে পাশে মাকেও বসিয়ে দিল। ছোট দুইটা বাটি হাতে তুলে একটা নিজে রাখলো, অপরটা আয়াতকে দিল। ঝটপট চেখে দেখার জন্য বাটি এগিয়ে ধরে বলে, দাও একটু। আয়াতও তাই করলো, বলে, জলদি দাও মনি। প্রাণ খোলা হেসে নসি বাটি দুটো নিল, ঝুঁকে আয়াতের ঠোঁটে চুমু দিল। রাজ নিজের মুখ এগিয়ে ধরে, মানে তারও চাই। নসির চোখ ছোট হয়, বলে, আপনাকেও দিতে হবে। মাথা ঝাঁকায় রাজ। আয়াতের দিকে মুখ করে বলে, আম্মু হাত দিয়ে চোখ ঢাকো তো একটু। আয়াত বুঝলো না, তবুও মানলো। ওর চোখ বন্ধ করার আগে নসি আয়াতকে কোলে নিয়ে কানে কিছু বলে। পরে দুজন রাজের দুই গালে আদর দেয় একসাথে। আয়াত হাততালি দিয়ে বোকা বাবু আওড়াতে থাকে। দুইজনের আমোদে পনা হাসির ঝংকারে ছেয়ে গেল কিচেনের চারকোনা। রাজ ভাষাহীন অপলক দেখছে দুই মানবীর হাসির পসরা। হৃদয়ে বইছে বসন্ত বাতাস। সময় লাগলো না রামিমের ফ্রেশ হতে। অস্থির সে তার মাকে বুকে নেওয়ার জন্য। কোমরে তোয়াল পেঁচিয়ে বুকে হাত দিবে দেখে ম্যাডাম রুমেই। মুখ ভার ওর, হাতে জামা কাপড় নিয়ে অপেক্ষায়। লজ্জিত হেসে হাত বাড়ায় রামিম। মিথিলা প্যান্ট না দিয়ে সেই হাত ধরে বিছানায় বসায়। বইয়ের মুখের রব নেই জন্য ভ্রু গোছায় রামিম। তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছিয়ে দিতে তৎপর হলে কোমর পেঁচিয়ে ধরে পেটে মুখ গুজে সেরকমই থেকে বলে ওঠে, কথা বলছো না কেন?
ফোন দিলাম ধরেননি কেন? পাল্টা প্রশ্নে রামিম চুপ। কাজ শেষ করে তাড়া দিলেও রামিম ছাড়ে না, নম্রতা ঢালে কণ্ঠে। বলে গেলাম তো যদি দরকার হয় বড় ভাইকে জানাতে, তাই জন্য আমি আর ফোন ধরিনি। রাগ আসলো মিথিলার। হাতের বাঁধন হাত হতে মুক্ত হতে মুচড়ে ওঠে, ছাড়া তো দূর আরও দৃঢ় হয় বন্ধন। ঠোঁট দাবিয়ে কামিজের উপর দিয়ে কামড় বসায় প্রেয়সীর পেটে। এতে শান্ত হয় মিথিলা, কুকড়ে যায় খানিক। পরপর পিঠে কয়েক ঘা চাপড় বসিয়ে রাগের প্রকাশ ঘটায়, বলে ভেজা গলায়, ভাইয়ার যদি বিপদ হয় তখন এমন ফোন দিলেও তো আপনাকে পাওয়া যাবে না। বুঝলো এটা গাধামি কাজ হয়েছে তার। বসা থেকে পাজা কোলে করে মিথিলাকেও কোলে বসিয়ে নেয়। বইয়ের টলমল চোখ দেখে দোষ স্বীকার করে। গাধা, তোমার পাগল পুরুষ আর এমন হবে না। গাধা সম্বোধনে হাসি পেল মিথিলার। হাসি ঝাউরিয়ে প্রত্যুত্তর করে, এটা ঠিক বলেছেন। চুম্বন কার্য থামে তাদের। দরজায় নকের শব্দে নাইমের কথাও ভেসে আসে ওপাশ হতে। আটকা শ্বাসে মিথিলার বক্ষ উঠানামা করছে দ্রুত। রামিম ফেস শ্রেয়সী ভেজা ওষ্ঠে টুপ করে চুমু দিয়ে উত্তর করে, জি ভাই, তুমি নিচে যাও, আসছি আমরা। চুপচাপ নিচে যেতে চায়, পা বাড়ায় নাইম। প্রলম্বিত শ্বাস নিতেই পুনশ্চ রামিম ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় শ্রেয়সীর। দীর্ঘ করতে দেয় না তা। মিথিলা মুখ সরিয়ে আনে, বিরক্ত হয় রামিম। ফের মুখ অগ্রসর করতে নিলে মিথিলা ধাতস্থ হয়ে থামায় ওকে। পোড়া ওষ্ঠে আঙুল চাপিয়ে বলে, দেরি হচ্ছে তো। ঠোঁট উল্টে মাসুম মুখাকৃতি বানিয়ে নেয় রামিম। কাদো গলায় বলে, তুমি একটুও ভালো না। গালে হাত দিয়ে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে মিথিলা দেখতে থাকে মন পুরুষের ছেলে মানসিক। কখনো স্বামীর কাজে বাধা দেয় না সে। রামি মন ভরে যখন যা আদর দেয় তাতে সিক্ত হয় ও। এখন সত্যি নিচে যেতে হবে, লাঞ্চ সারবে সবাই। রামিম আবার বলে, আর একটু শুভ্র করি। লাজে রাঙা কপল, ঠোঁট লজ্জালু হাসি। নড়ে চড়ে রামিমের কোমরে দুই পাশে দুই পা দিয়ে মুখোমুখি হয়ে বসে, এক হাতে গলা পেঁচিয়ে, তারপর অপর হাত পেছনের চুলে বেলি কাটতে নিয়েই নিজেই মত্ত হয়ে গভীর আদরের মন ভরাতে স্বামীর। দীর্ঘ এক আলিঙ্গনে ক্ষান্ত হয় দুই চড়ুই। খাপাচ্ছে দুজনেই। শান্ত হয়ে রামি মুখ নেয় বইয়ের কলার বোনসে ছোট ছোট চুমু দিতেই থাকে। ব্যস্ততা মিথিলায় কথা হয়েছে, উঠুন এবার, না হলে ভাইয়ার পিটুনি পড়বে পিঠে। ছেড়ে দেয় রামিম। রেডি হতে লেগে পড়ে। প্যান্ট পরা হলে আজ মিথিলা পাঞ্জাবি এগিয়ে ধরে। অবাক রামিম বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছড়ে, কোথায় পেলে? স্বতঃস্ফূর্ত উত্তর মিথিলার, নবী ভাইয়াকে দিয়ে ফিটিংস করিয়ে এনেছি, আর অনলাইনে কেনা। চিত্তে প্রশান্তি, আনন্দ স্রোতে ছলছল নেত্রকোনা। রামিমের চোট করে গলিয়ে নেয় অঙ্গে পাঞ্জাবিটা। তার শুভ্র পরিতে আবার প্রথম উপহার কিনা, আবার জীবনে প্রথম পাঞ্জাবি পরেছে ভেবেই আটখানা সে। বড় বড় চোখে মিথিলা নিজেই খেই হারালো যেন। ফর্সা শরীরে মেরুন রঙের পাঞ্জাবিটা ফুটে উঠেছে। নিজেই বোতাম লাগিয়ে দিল। মুখটা আজলায় ভরে চোখে চেয়ে বলে, দাড়ি বেড়ে গিয়েছে, শেভ করতে নাজ। খোঁজা দাড়ির গাল দিয়ে শ্রেয়সীর গালে ঘষা দেয় রামিম। মুখ কুঁচকে আসে মিথিলার, সরে দাঁড়ায় পেছনে। হেসে বলে রামিম, এমন করতে ভালো লাগে তাই রেখে দিয়েছি। কাভার থেকে একটা বক্স বের করে আনে, দাঁড় করিয়ে দেয় বউকে সিসার সামনে। ডায়মন্ড নেকলেসটা বের করে রামিম আশ্চর্যান্বিত। মিথিলা হা হাওয়া ঠোঁটে চুল আলগা করে তড়িৎ রামিম দু হাতে পরিয়ে দিতে নেয়। কাজ শেষে খোলা পিঠে চুমু খায়। মিথিলা আবেশে চোখ বন্ধ করে, কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, রামিম, মায়ের এই শেষ স্মৃতি আজ থেকে তোমার শুভ্রপরি। শটান হয়ে দাঁড়িয়ে সে। মিথিলা চোখ খুলে আয়নায় দেখে নিজেকে। হাত দিয়ে ঝুলিয়ে দেয় হীরক নেকলেসটিতে বেশ বড় একটা নীল পাথর। তার গলার জুলুস যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে সেটা। গোলাপি চামড়ার উপর নীলের স্ফটিক এক টুকরো খণ্ড চোখে ধাঁধাচ্ছে যেন মোহতায়। গলাতে কথা আটকে আসছে রামিমের। বুকে হাত চেপে আর শীতে নজরে নজর গেথে আওড়ায় সে, পরিপূর্ণ এখন আমার শুভ্রপরি। রামিমের ওই বেসামাল নজর মিথিলার অবসতার ধরায় বুকে ঝড় তোলে। ঘুরে গিয়ে প্রশস্ত বুকটায় মুখ লুকায় বেধারা এই অনুভূতি। ডাইনিংয়ে আজ ভরা স্মৃতিনগরের। কবে এইভাবে একসাথে এতজন খাবার খেয়েছে রাজেরও অজানা। রামিমের সাথে না আসলে একটু পর হানা দেয় রাকিন তোফ। দুপুরের এই ভুরি বোঝ হাত ছাড়া করতে চায় না তারা। নবী আসেনি, সে গিয়েছে ফুপির বাড়িতে, মেহমান যাবে, তাই তাদের দরকারি তদারকি করছে সে আপাতত নাইমের আদেশে। পারু নওশী কিচেন হতে খাবার এনে টেবিল ভরাচ্ছে এক এক করে। বিভিন্ন পদের আইটেম
রাজ, নাইম, রাজের সিকিউরিটির বাম হাত জন সহ রাকিন তো বসে আড্ডায় মশগুল। তখনই হাত জড়িয়ে মিথিলারা উপস্থিত হয় ডাইনিংয়ে। এসে ভূত দেখার মতো চমকে ওঠে। নেত্রযুগল কপাট খুলেছে, দুই হাত বিস্ময়ে, দুই ঠোঁট সরে গিয়েছে অপর হাতে মাইলখানেক। রামিমের আগা মাথা পরক করে থমকে যায় রাজু। হাতে বাটি নিয়েই নৌশি অবাক হয়ে দাঁড়িয়ে যায়। মিথিলা সবার মুখ দেখে মিটি মিটি হাসছে, কথা বলতেই ভুলে গেছে যেন সবাই। ধ্যান আসে রামিমের কথায়। বেশি সুন্দর লাগছে বুঝি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিন চিল্লিয়ে ওঠে, এইবার পুরো নেতা লাগছে ভাই আপনাকে। বলতেই ধরাম করে তোফ চেয়ার ছেড়ে উঠে কয়েকটি সেলফি তুলে নেয়। পুনরায় চেয়ারে বসে এফবিতে আপলোড দিয়ে দেয় জলদি। রাজ এগিয়ে ভাইয়ের কপালে চুমু দিল। কোলাকুলি সেরে নাইম নিজেও প্রশংসায় লিপ্ত হয়। আয়াত হাঁ হয়ে দেখছে নতুন চাচ্চুকে। চেনাই দায় হয়েছে প্রাণটায় হাঁ হওয়ার বিবরে। রামিম সশব্দে চুমু খেয়ে কোলে নেয় ওকে, বুকে নিয়ে ডাকে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।